আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য অধ্যায় 17 পরিসংখ্যান এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কিন্তু চাইলেই পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীলের উত্তর করতে পারো। যেহেতু পরিসংখ্যান অধ্যায়টা অনেক বেশি সহজ, তাই আমি মনে করি তোমাদের পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীলের উত্তর দেওয়াই ভালো। তো এখান থেকে দুটি সৃজনশীলের উত্তর করলে তোমরা 10-10-20 পেয়ে যাচ্ছ। সাথে এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তারপর 2টা বা 3টা এমসিকিউ আসবে। এগুলো কভার হয়ে যাবে এই ভিডিওতে। তো তোমরা যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের 2টা সৃজনশীল 20 মার্ক, একটা সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক, তারপর 2টা বা 3টা এমসিকিউ, ধরে নিলাম 2টা আসবে, তাহলে 24 মার্ক তোমাদের এই ভিডিও থেকেই কমন পেয়ে যাচ্ছ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েই শুরু করি। টাইপ 1-এ আমি একটা প্রশ্ন সাজিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তো সমাধানটা দেখার আগে তোমাদের বলে নেই যে আমাদের এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা। এই অ্যাপের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সবগুলোর সাজেশন পেয়ে যাবা। সাথে টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার এর মধ্যে দেয়া হবে। তারপর এর মধ্যে মডেল টেস্ট আছে। তো যাবতীয় সমাধান তোমরা এই অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকেও ইনস্টল করতে পারো। তো আমাদের এখানে যা যা দেয়া আছে সেগুলো প্রথমে লিখে নেব। দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম: মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তো এখানে বা লিখতে হবে, মধ্যমান যেটা দেওয়া আছে সেটা এখানে লিখে নিবা, তারপর সমান চিহ্ন দিবা। উচ্চসীমা 65 দেওয়া আছে সেটা লিখবা, তারপর প্লাস নিম্নসীমা বের করতে হবে, ওইটা যা আছে তাই রাখবো, নিচে 2 দিয়ে ভাগ। তো এবার আমরা কোনাকুনি গুণ করব। এই যে এই 2 এর সাথে এই যে 62.5 গুণ করে আমরা সমানের ডান পাশে বসিয়েছি, আর এই 1 এর সাথে এই যে 65 যোগ নিম্নসীমা গুণ করলে 65 যোগ নিম্নসীমাই হবে, সেটা বাম পাশে বসিয়ে নিয়েছি। তো এগুলো বেসিক জিনিস, এগুলো তো আশা করি তোমরা জানোই। এখন আমি নিম্নসীমা বের করব। সো এখানে নিম্নসীমার সাথে 65 যোগ আছে, ডান পাশে বার করে দেব যাতে এটা বিয়োগ হয়ে যায়। সো নিম্নসীমা সমান এইখানে 125 আছে, সেটা থেকে বাম পাশ থেকে 65 এসে এটা বিয়োগ হবে। 125 থেকে 65 বিয়োগ করলে 60 হবে। তো নির্ণেয় শ্রেণীর নিম্নসীমা 60, এটাই হচ্ছে উত্তর। এখন তোমাকে নিম্নসীমা দিয়ে উচ্চসীমাও বের করতে বলতে পারে, আবার উচ্চসীমা নিম্নসীমা দিয়ে মধ্যমানও বের করতে বলে, তাও কিন্তু পারবা। সো এই সূত্রটা তোমরা একটু জেনে রাখবা। তো সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ 1-এর 2 নম্বর প্রশ্নটা এরকম দেখো: কোন শ্রেণীর সর্বনিম্ন মান 30, পরিসর 42 হলে ওই শ্রেণীর সর্বোচ্চ মান নির্ণয় করো। এখানে আমাদের পরিসরের কথা বলা হচ্ছে। সো পরিসর নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা প্রথমে তোমাদের লিখতে হবে। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ, তারপর যোগ 1। তো পরিসর দেওয়া আছে 42, এটা আমরা এখানে বসাবো, তারপর সমান সর্বোচ্চ সংখ্যা, এটা আমাদের বের করতে হবে বা সর্বোচ্চ মান বের করতে হবে, এটা যা আছে তাই লিখলাম, তারপর বিয়োগ চিহ্নটা দিলাম। সর্বনিম্ন মান 30 আছে, সেটা আমরা এখানে দিলাম, তারপর যোগ 1। এই যে ডান পাশে যোগ 1 আছে, এটা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? বিয়োগ হবে। 42 বিয়োগ 1 সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 30। 42 থেকে 1 বিয়োগ করলে 41 হবে, তারপর এইদিকে যা আছে তাই। এখন আমি সর্বোচ্চ সংখ্যাটা বের করতে চাচ্ছি, এইটা এই পাশেই রেখে এই যে -30 আছে এটা বাম পাশে নেব, +30 হবে। 41 এর সাথে 30 যোগ হলো, তো 41 আর 30 যোগ করলে কত হবে? 71। এইটাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তো এখানে তোমাকে পরিসরও বের করতে বলতে পারে, তারপর সর্বনিম্ন মানও বের করতে বলতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ মান দেওয়া থাকবে। তো তোমাদের এই সূত্রটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? পরিসরের সূত্রটা মনে রাখলেই চলবে। তো এইটা এমসিকিউতেও আসতে পারে। তো এখন দেখো টাইপ 2, সংক্ষিপ্ত প্রশ্নে টাইপ 2। তো 1 নম্বর, এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে, ওলটপালট আকারে দেওয়া আছে।
তো এখন বলছে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, এরকম ছড়িয়ে ছিটিয়ে যদি উপাত্ত থাকে, প্রথমেই তোমাদের এগুলো ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, বা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। ছোট থেকে বড় না সাজালে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা অনেকেই ভুল করে, নৈবেত্তিকেও ভুল করে। তারপর এখানে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানেও ভুল করতে পারে। সো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নেবে। আমরা সচরাচর ছোট থেকে বড়ই সাজিয়ে নেই। আচ্ছা, সাজানো শেষ। এখানে দেখবা কয়টা সংখ্যা আছে। এখানে যদি তুমি গণো এভাবে 8টা সংখ্যা পাবা। তো 8 কিন্তু জোড় সংখ্যা, সো n এর মান 8। তো জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। আর যদি n এর মান যদি 9 হতো, তাহলে n এর মান বিজোড়। বিজোড়ের জন্য মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, n প্লাস 1/2 এততম পদ। তো এটা সহজ, এটা সচরাচর দিবে না। n এর মান জোড়, তখনই তোমাদের মধ্যক নির্ণয় করতে বলবে। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমরা লিখে নিবা। মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তো n এর মান কত? 8। তারপর ভাগ 2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখানে 8 ভাগ 2 মানে হচ্ছে 4 তম পদ, যোগ 8 ভাগ 2 4, তার সাথে 1 যোগ করো 5 তম পদ, নিচে 2 দিয়ে ভাগ। তো 4 তম পদ কোনটা আমরা খুঁজে বের করব। দেখো 1 2 3 4, তো 10 পাইছি, সেটা এখানে লিখলাম। তারপর 5 তম পদ কোনটা? এর পরেরটাই। সো 5 তম পদ হচ্ছে 11, সেটা লিখলাম, ভাগ 2। 10 আর 11 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটাই হবে উত্তর। তো সেম একটা তোমাদের অঙ্ক এটা দেই হোমওয়ার্ক, সেটা হচ্ছে এখানে বলতে পারে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এভাবে বলতে পারে প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যক নির্ণয় করো। প্রথম 10টি মানে এই যে 2 3 5 7, এভাবে 10টি মৌলিক সংখ্যা আর কি নিয়ে নিবা। মৌলিক সংখ্যা কি সেটা তো তোমরা জানোই। তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এগুলো 2 3 5 7 11 13 17 19, এগুলো কিন্তু ছোট থেকে বড় সাজানোই আছে। তো এখানে মোট পদ হচ্ছে 8টি। সো আগের মতো করেই তোমরা এটার উত্তর করে নিবা আশা করি। এবার 2 নম্বরটা দেখো। এখানে দেখো 17 22 25 12 13 28 x 27 সংখ্যাগুলোর গড় 14.5 হলে x এর মান নির্ণয় করো। সো এই যে দেখো এখানে x এর মানটা বের করতে বলছে। সো আমরা গড় নির্ণয় করে কিভাবে সেটা তো জানি সবাই। তাহলে এত সংখ্যাগুলোর গড় সমান কত দেওয়া আছে? 14.5। আর গড় মানে কি? সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হয়, আর সংখ্যা কয়টা আছে তত দিয়ে ভাগ করতে হয়। এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। সো এখানে 8 দিয়ে ভাগ করা হয়েছে। তো এই যে x যেটা আছে সেটা তো আর যোগ করা যাবে না, ওই যে প্লাস x ওই রকমই রেখে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে 144 পাবা, আর নিচে 8 দিয়ে ভাগ সমান 14.5। তো এবার কোনাকুনি গুণ করো, এর নিচে একটা 1 আছে। তো 1 এর সাথে এই কোনা গুণ করলে ওই যে ওই কোনাই হবে, তারপর 8 এর সাথে 14.5 গুণ করে এইটা হবে। সো x এর মান বের করব। x বাম পাশে রেখে 144 কিন্তু যোগ আছে, ডান পাশে গেলে 116 থেকে এটা বিয়োগ হবে। তো 116 বিয়োগ 144, তো 116 বিয়োগ 144 কত হয়? -28। এটাই হচ্ছে উত্তর। তারপর দেখো টাইপ 3 দেখো। 1 নম্বর প্রশ্ন, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে? উদাহরণ সহ লিখো। সো এগুলো এমসিকিউতেও আসে, তো তোমাদের ভালোভাবেই জানতে হবে। বিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। পূর্ণ সংখ্যায় হয়, যেমন পাখির সংখ্যা, তারপর জনসংখ্যা, পরীক্ষার নম্বর। পরীক্ষার নম্বর কিন্তু এখন এভাবে দেয় না, ধরো 6.5 পেয়েছে এরকম কিন্তু হয় না। 6.5 পায় না, হয় 6 পায়, না হয় 7 পায়, ঠিক আছে, এটা হয় না। তারপর পুকুরের মাছ, পুকুরের মাছ কিন্তু সাপোজ ধরো 10টা মাছ, তো এখানে কিন্তু এরকম হয় না যে 10.5টা মাছ, এরকম কিন্তু কখনো সম্ভব না। হাতির সংখ্যা, এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যায় হয়, এগুলো ভগ্নাংশে হয় না। এবার অবিচ্ছিন্ন চলক কাকে বলে দেখো, যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন বয়স, বয়স এরকম তো হয় তাই না, যে 10 বছর 5 মাস এরকম হয়, তাহলে কি 10.5 বছর, সরি 10 বছর 6 মাস হলেই তো 10.5 বছর হয়। তো এটা কিন্তু দশমিক সংখ্যা হচ্ছে বা যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে। তারপর উচ্চতা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম হয়।
তো পয়েন্ট চলে আসতেছে, ওজন 5.5 কেজি, পরীক্ষা জিপিএ 4 পয়েন্ট কত 8-9 এরকম কিন্তু হয়ে থাকে। তারপর শ্রেণীর মধ্যমান কিন্তু হতে পারে, সেটা হলো ধরো শ্রেণীর 5 থেকে 10 আছে, সরি 9 আছে। মধ্যমান কিভাবে বের করবা? তো 9 এর সাথে 5 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, সেটা দশমিক আসতে পারে, পূর্ণ সংখ্যাও আসতে পারে। সো এই হচ্ছে 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বর দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলো কি কি? প্রায় কিন্তু এমসিকিউতে চলে আসে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 9 কোনটি? সো এই তিনটা কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, এই তিনটা ছাড়া যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর হবে। তো আমি বলেছি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 9 কোনটি, এই তিনটি কিন্তু পরিমাপক, বাদ বাকি যেটা আসবে সেটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয়। সো কেন্দ্রীয় প্রবণতার যে সংজ্ঞাটা আছে সেটা তোমরা মুখস্থ করে ফেলবা। তারপর টাইপ 4 1 নম্বর বলছে যে প্রচলিত অর্থসহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। সলিউশন বা সমাধান। প্রচুরক সমান আমরা এই সূত্রটা জানি, তো এই সূত্রটা লিখলেই চলবে না, তো এখানে এল কি, F1 কি, F2 কি, এইচ কি, এগুলোও লিখতে হবে, তাছাড়া ফুল মার্ক পাবা না। এল কি? এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। ধরো প্রচুরক 5 থেকে 10 এই শ্রেণীতে আছে, তো এই শ্রেণীর নিম্নমান কোনটা? 5, ঠিক আছে। আর এই শ্রেণীর ঊর্ধ্বমান 10, তো এখানে এল হচ্ছে নিম্নমান, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা তো তোমরা জানোই যে 5 থেকে 10 এর ব্যবধান কত? 5, 6, 7, 8, 9, 10, 6। আর 5 থেকে 9 হলে এর ব্যবধান হতো কত? 5। তারপর F1টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। এগুলো আমরা পরে সৃজনশীল করার সময় ভালোভাবে ক্লিয়ার হব, ঠিক আছে। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। ধরো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আছে হচ্ছে 10, এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আছে ধরো 4, আর প্রচুরক শ্রেণীর পরবর্তী গণসংখ্যা ধরো 6 আছে, তাহলে F1 কত? 10 থেকে 4 বিয়োগ, আর F2 কত? 10 থেকে 6 বিয়োগ। এবার 2 নম্বর দেখো, এখানে বলা হয়েছে প্রচলিত অর্থসহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তো মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমরা তো এটা জানোই, এখন কোনটা কি সেটা তোমাদের বলতে হবে। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আগেরটার মতোই। আর এফসি কি? এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা যেটা আছে, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। সৃজনশীল সলভ করার সময় আমরা ক্লিয়ার হব। আর এফএম কি? এই ছোট হাতের এফ মানে কি? ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। সো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এবার সৃজনশীলে ক নম্বরের জন্য যা যা আসবে সেগুলো তোমাদের এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমরা যখন সৃজনশীল সলভ করব তখনই হয়ে যাবে, আলাদা করে সলভ করার কোনো প্রয়োজন নেই। যেমন মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তারপর প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, এরকম। তারপর মধ্যক শ্রেণীর উচ্চ সীমা অথবা নিম্ন সীমা সেটা বলতে পারে। আবার প্রচুরক শ্রেণী থেকে F1 আর F2 যোগ কত হবে সেটা বের করতে বলতে পারে। তারপর মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর অথবা পরবর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা নির্ণয় করো। তারপর হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী বা পরবর্তী মধ্যমান নির্ণয় করো। এগুলো কিন্তু একটু পরেই তোমাদের ক্লিয়ার হবে। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে খ নম্বর আর গ নম্বর। খ নম্বরের জন্য এই 3 প্রকারের অঙ্কই চলে আসে সবসময়। একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা যেটাকে গড় বলা হয় সাধারণত, তারপর মধ্যক বের করতে বলতে পারে, তারপর প্রচুরক বের করতে বলতে পারে। এগুলো সারণী দেওয়া থাকলে আমরা কিভাবে বের করতে হয় সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দেব। ধরো আমরা এখন গড় নির্ণয় করব, তো তোমাদের একটা এরকম সারণী দেওয়া আছে। খ নম্বরে বলবে যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো চলো আমরা এটা দেখি কিভাবে সমাধান করে। সমাধান দেখো, শ্রেণীব্যাপ্তি যেটা দেয়া আছে, ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি যেটা দেয়া আছে সেটা ডাইরেক্ট এভাবে উঠাই নিবা। দেখো কিভাবে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, এটা এভাবে উঠাই নিবা। তারপর শ্রেণী মধ্যমানের জন্য আরেকটা তোমরা এই যে কলাম তৈরি করবা, গণসংখ্যার জন্য আরেকটা কলাম তৈরি করবা। গণসংখ্যা কিন্তু এখানে দেওয়াই আছে, ঠিক আছে, এই যে এখানে দেওয়াই আছে। তারপর ধাপ বিচ্যুতি ইউআই সমান xi বিয়োগ a ভাগ h। তোমরা চাইলে এইটা না লিখে ধাপ বিচ্যুতি সমান ইউআই এই কথাটাও লিখতে পারো, শুধুমাত্র যাদের মনে থাকে না তারা এই কাজটা করতে পারো। এখন দেখো মধ্য বিন্দু বা মধ্যমান
এক্স আই দিয়ে প্রকাশ করা হয় সেটা লিখবা। তারপর গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এফ আই দিয়ে প্রকাশ করা হয় সেটা লিখবা। তো শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে এই যে 51 থেকে 55, এটা থেকে এই যে মধ্যমান 53 কিভাবে আসলো সেটা দেখো। প্রথমে শ্রেণী ব্যাপ্তি 51 আর 55 মানে নিম্নমান আর উচ্চমান এইটা যোগ করে নিবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হলো 53। তারপরে সেম ভাবে এই কাজটা করবা, 56 আর হচ্ছে 60 যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, 58 আসবে। তো এভাবে সব কাজগুলো তুমি সেরে ফেলবা, অর্থাৎ এই কলামটা তোমরা তৈরি করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, ধরে নিলাম তুমি এই কলামটা তৈরি করছো। এখন এই যে ইউআই এটা কিভাবে বের করবা? তো এখানে দেখো কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির কয়টা ঘর আছে, 1 2 3 6টা আছে। তো এই যে 6টা যে ঘর আছে, এই 6টার মাঝখানের ঘর কোনটা? ধরো এই দিক থেকে একটা বাদ, এই দিক থেকে একটা বাদ, এটা বাদ, এটা বাদ, তো মাঝখানে তো 2টা ঘর পড়ে গেল, তাই না? তো এই 2টা ঘরের মধ্যে যে কোনো একটাকে তুমি মধ্যবিন্দু ধরবা, ওকে? হয় এইটাকে ধরবা, না হয় এইটাকে ধরবা, যে কোনো একটা ধরলেই তোমাদের উত্তর কিন্তু সেম আসবে। তো আমরা এইটা হচ্ছে মধ্যবিন্দু ধরে নিলাম যে মাঝখানের এইটা ঘর। তো এই যে মধ্যবিন্দু বরাবর এখানে তোমরা এ লিখে নিবা, ঠিক আছে, এটা এ লিখে নিবা। তো এই বরাবর এই যে ধাপ বিচ্যুতির এখানে কি দিবা, শূন্য বসাবা, ঠিক আছে, এই বরাবর শূন্য বসাবা। তার উপরে দিবা -1, তার উপরে দিবা -2, তার উপরে -3, এভাবে এক করে করে কমায় দিবা। তারপর শূন্যের নিচে 1 2 3 4 5 ইত্যাদি দিয়ে দিবা, ঠিক আছে। তো এইটা কিভাবে আসলো তোমাদের একটা দেখাই, ধরো এইটাই দেখাই। এখানে কি আছে, xi - a ভাগ h। তো xi কত? এখানে কিন্তু xi হচ্ছে এই যে এইটা, এই যে xi এর ঘর এটা 63। সো 63, a কত? a হচ্ছে 63। আর h কত? h হচ্ছে এখানে 51 52 53 54 55, অর্থাৎ 5। তাহলে উপরে 63 থেকে 63 বিয়োগ করলে 0, তার মানে 0। তো এইভাবেই এই যে এই প্রত্যেকটা মান আসবে। সো এইভাবে ক্যালকুলেশন করার দরকার নাই। আমি যে সিস্টেমটা শিখাই দিলাম সেটা হচ্ছে এই যে 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 কয়টা থাকবে ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এর মাঝের যে কোনো একটা সংখ্যা ধরবা, অর্থাৎ ঘর ধরবা। এখানে এইটা ধরা হলো, এ বরাবর 0 দিবা, তার উপরে -1 -2 আর তার নিচে 1 2 3 এভাবে বসাবা, তাহলেই হয়ে যাবে। এবার এফআই ইউআই এটা আমাদের বের করতে হবে। সো এফআই এইটা আর ইউআই এইটা, সো এই দুটো গুণ করো -16, আবার এই দুটো গুণ করো কত হবে -12, এই দুটো গুণ করব 0 হবে। সেম ভাবে এই দুটো গুণ করে এইটা, এই দুটো গুণ করে এইটা, আবার এই দুটো গুণ করে এইটা আসবে। তো এই যে এফআই ইউআই এই যে সবগুলো মান আমাদের যোগ করতে হবে। তো যোগ করে কত আসবে? 6 আসবে। সো এই যে সামেশন চিহ্নটা দিবা, সামেশন মানে যোগ। তো কার যোগ? এফআই ইউআই এর যোগ। আর এন এর মান এখানে 60, গণসংখ্যা সবগুলো যোগ করে দেখবা 60 হবে। এখন গড় আমরা কিভাবে বের করব? গড় নির্ণয়ের সূত্র কিন্তু এটা, ঠিক আছে। তো এ কত? 63 ধরছি। তারপর সামেশন অফ এফআই ইউআই কত? 6। আর এন এর মান কত? এখানে গণসংখ্যা সবগুলো যোগ করে 60। আর গুণ এইচ এর মান কত? এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো এই যে 51 52 53 54 55, তো 5। তো এখানে 63 দিলাম, এখানে এই যে 6 আর 5 গুণ করো, 5 6 30, 30 ভাগ 60 কত হয়? হাফ হয়। সো এই দুটো যোগ করবা, 63.5 আসবে। এটা হচ্ছে গড়। তো এখন যদি এইখানে যে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা থাকতো, এটা যদি না থাকতো তাহলে এ কোনটা ধরতা? এই যে উপর থেকে 2টা বাদ, তারপর নিচ থেকে 2টা বাদ, অর্থাৎ মাঝেরটা তুমি এ ধরতা, ঠিক আছে। অর্থাৎ এই যে মাঝে যে মধ্যবিন্দুটা আছে সেটা এ ধরতা। তো বিজোড় সংখ্যক যদি এরকম ঘর থাকে তাহলে তো সহজ, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাঝের 2টা থেকে যে কোনো একটা তুমি এ ধরে নেবে, হয় এইটা এ ধরবে, না হয় এইটা এ ধরবা, সমস্যা নাই, উত্তর হয়ে যাবে। এবার আমরা সারণী থেকে মধ্যক কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, ধরো তোমাকে একটা এরকম সারণী দিয়ে দেওয়া হয়েছে, খ নম্বরে বলছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে গেলে তোমাদের কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যার একটা কলাম লাগবে। তো এটা কিন্তু এইখান থেকেই
করা যায়। তো শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটা এখানে সাজিয়ে নিবা, তারপর গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা সাজিয়ে নিবা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা লেখার পর এইখান থেকে এই কাজটা শুরু করবে। তো এটা কিভাবে করব? প্রথমে যে গণসংখ্যাটা থাকবে সেটা এখানে লিখব, তারপর এই যে দ্বিতীয় যে গণসংখ্যাটা আছে সেটার সাথে এই যে 4 6 আর 4 যোগ করব 10 হবে, তারপর এই যে 8 এর সাথে 10 যোগ করব কত হবে? 18 হবে। তো 12 এর সাথে 18 যোগ করো কত হবে? 30 হবে। তো 9 এর সাথে যদি 30 যোগ করো কত হবে? 39। 7 এর সাথে 39 যোগ করলে 46, 4 এর সাথে যদি 46 যোগ করা যায় কত হবে? 50। তো এইটা কিন্তু তোমাদের খ নম্বরে সরি ক নম্বরেও বলতে পারে যে মধ্যক নির্ণয়ের জন্য বা শুধু ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। সংক্ষিপ্ত প্রশ্নেও বলতে পারে যে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। জানা থাকলো, এখন খ আসুক, সংক্ষিপ্ত আসুক, আশা করি তোমরা পারবে। তো মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এই যে এইটা। তো প্রথমে আমাদের দেখতে হবে যে মধ্যক কোন শ্রেণীতে আছে সেটা দেখতে হবে। তাহলে n সমান কত? 50। এই যে সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে n এর মান, অথবা তুমি গণসংখ্যা সবগুলো যোগ করবা, n এর মান পেয়ে যাবা। এবার দেখো n/2 অর্থাৎ অর্ধেক করব, তাহলে কত হবে? n এর মান হচ্ছে n এর মান কিন্তু 50। 2 দিয়ে 50 কে ভাগ করলে 25 হয়, 25। তো এই যে 25 কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, না এইখানে আছে, না এখানে আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো 4 এর মধ্যে কিন্তু 25 নাই, কারণ 4 25 এর ছোট। আবার 10 এর মধ্যেও কিন্তু 25 নাই, 18 এর মধ্যেও কিন্তু 25 নাই, 30 এর মধ্যে কিন্তু 25 আছে। ঠিক আছে? সো এই যে 30 কোথায়? এই যে এখানে, 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 এই যে এই শ্রেণী যেটা 61 থেকে 77, এই শ্রেণীতে মধ্যক আছে। ঠিক আছে? আমরা লিখব কি? মধ্যক 25তম পদ যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। আশা করি তোমরা এটা বুঝে গিয়েছো। এবার কাজটা দেখো, মধ্যক নির্ণয়ের যে সূত্র সেখানে আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61। তো এটা কিন্তু মধ্যক শ্রেণী, তাই না? 61 থেকে 77। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61, সেটা লিখলাম। তারপর এন কত? এন হচ্ছে 50। এফসি, এখন এই যে এফসি, আচ্ছা এল এর মানটা বসাইলাম, n/2 মানে হচ্ছে 50/2 হচ্ছে 25, সেটা বসাইলাম। এফসি, এই যে সি, সি, সিতে ক, ক, ক হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো এই যে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত যে গণসংখ্যাটা আছে তার আগের যে গণসংখ্যাটা সেটাই হচ্ছে এফ সি। ঠিক আছে? এই যে এফসি মানে হচ্ছে 18। আমি আবারও বলি, এফসি কোনটা? এই যে মধ্যক যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগেরটা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগেরটা 18। এইচ কত? ব্যবধান কত? 31 থেকে 40 গণ, 31 সহ গণ, ওই কত পাবো পার্থক্য? 10। আবার এফ এম, ছোট হাতের এফ এম, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কিন্তু গণসংখ্যা, আর এম হচ্ছে মিডল বা মধ্যকটা। তাহলে এই যে গণসংখ্যা কোনটা? মাঝখানেরটা। এই যে দেখো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12। সো এটাই হচ্ছে এফ এম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ মিডল, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে 12। সো এই যে h/fm মানগুলো বসাইলাম, বসানোর পর এই যে 61 দিলাম, 25 থেকে 18 বিয়োগ করলে যত হবে তার সাথে 10 গুণ করে 12 দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে? 5.83। তারপর যোগ করে দিবা, এটাই হচ্ছে মধ্যক। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো এটা। এবার প্রচুরক নির্ণয় করব। তো এখানে তোমাদের একটা ছক দেয়া আছে, খ নম্বরে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক মানে কি? প্রচুর আছে, অর্থাৎ গণসংখ্যা কোথায় সব থেকে বেশি? এই যে এইখানে সব থেকে গণসংখ্যা বেশি না? তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? 46 থেকে 50। ঠিক আছে? গণসংখ্যা যেখানে সব থেকে বেশি থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, 46 থেকে 50। তো এখন তোমাকে বলতে পারে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? 46। প্রচুরক শ্রেণীর ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমা কোনটা? 50। এইভাবে বলতে পারে। এখন প্রচুরক নির্ণয়ের ছকটা আমরা এইখানে ওঠাই নিছি, জাস্ট যেটা দেওয়া থাকবে সেটাই, অতিরিক্ত কিছুই করা লাগছে না এখানে। তাহলে আমরা এখানে কি বলবো? গণসংখ্যা সর্বাধিক 12 আছে কোন শ্রেণীতে? এই যে 46 থেকে 50 শ্রেণীতে। তাহলে প্রচুরক শ্রেণী 46 থেকে 50। এবার প্রচুরক নির্ণয় করার যে সূত্রটা সেটা তোমরা জানো, সেটা লিখবা। লেখার পর এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এই যে 46। ঠিক আছে? তারপর এখানে কি আছে? f1/f1 প্লাস f2। সো f1 আগে বের করে নেই। f1 কোনটা? এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে।
ঠিক আছে, 12 থেকে 4 বিয়োগ করো 8। তারপর F2 কত? প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে 6। আর H কত? H হচ্ছে 5। দেখো এখানে এই যে পার্থক্য কত, 36 থেকে 40, পার্থক্য কিন্তু 5। তো এখন বসাও L এর মান 46, F1 কত? 8, F1 প্লাস F2 8 প্লাস 6 গুণ 5। তো দেখো 8 আর 5 গুণ করো, 5 8টা 40 আর 6 যোগ 8, 8 আর 6 14। তাহলে 40 ভাগ 8 আর 6 14, তো 20 ভাগ 7। তো এখানে 2.86, তার সাথে 46 যোগ করবা, এটাই হবে প্রচুরক। তো আশা করি তোমরা গড় কিভাবে বের করতে হয়, মধ্য কিভাবে বের করতে হয়, প্রচুরক কিভাবে বের করতে হয় সারণী দেওয়া থাকলে বের করতে পারবা। এবার সৃজনশীল গয়ের জন্য যা যা আসবে সেটা দেখো। সারণী থেকে অজীব রেখা অঙ্কন করতে বলতে পারে, গণসংখ্যা বহুভুজ আঁকতে বলতে পারে। আয়তের লেখ সাধারণত আসে না, ঠিক আছে, এটা আমি করাবো না। এটা কিন্তু ক্লাস 6 7 8 এ রয়েছে, তো আসলে আশা করি পারবে, যদিও আসবে না এটা। আমি অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজটা দেখাবো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মাস্ট আসবে। অজীব রেখা কিভাবে অঙ্কন করব সেটা দেখো। ধরো একটা সারণী দেওয়া আছে, গ নম্বরে বলছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় যে সারণীটা সেটা আমাদের আঁকায় নিতে হবে। তো শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে দেখো, সেটা আমরা এখানে নেব। তারপর গণসংখ্যা যেটা দেওয়া আছে সেগুলো এখানে দিয়ে দেব। তো দুইটা জিনিস এখানে অ্যাড করা লাগবে, একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর একটা ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, অজীব রেখার জন্য কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ক্রমযোজিত গণসংখ্যা। এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা, তাহলেই ভুল হবে না। দেখো এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা কিভাবে তৈরি করব। তো এইদিকে দেখো, এইদিকে একটা প্যাটার্ন আছে, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65। এইটা তোমরা খেয়াল করবা। তো 40, 45, তারপর হচ্ছে 50, পার্থক্য কত? 5 5 করে না? তো 40 এর আগে কি হবে বলো তো? 40 এর আগে কি হবে? 40 এর আগে কিন্তু 35 হবে। সো 35 থেকে আমরা শুরু করব। 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65 হয়ে গেল আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, এবার ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু আগের মতোই, ওই যে 3 যা আছে তাই লিখবা। তারপর 4 এর সাথে এই যে এই 3 যোগ করবা 7, তারপর 12 এর সাথে এই 7 যোগ করবা 19, সেম ভাবে 6 আর 19 25, 3 আর 25 কত হয়? 28, তারপর 2 আর 28 কত হয়? 30। আচ্ছা, এবার দেখো, এখন এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার 1 একক। অর্থাৎ এই যে এইটা দেখো, এই পাশটা তোমরা খেয়াল করবা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এই পাশটা কত আছে? 35, 40, 45, 50, 55, 60। তো এইভাবে তোমরা নিয়ে নিবা। এবং অয়ক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। তার মানে এই যে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এখানে কি থাকবে? শ্রেণী ব্যবধানের উচ্চসীমা, আর অয়ক্ষ বরাবর থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তো আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে কত, এখানে এখানে হচ্ছে 35, 35 আছে। মূলবিন্দু থেকে 35 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন যাই ব্যবহার করবা হবে। তো এইটা একটু ফাঁকা রেখে এরকম কেটে দিবা ছেদ চিহ্ন, তারপর 35 শুরু করবা, অর্থাৎ এই যে এইটা 35, 40, 45, 50, 55, 60 এভাবে লিখবা। 35, 40, 45, 50, 55, 60, 65 এভাবে লিখবা। লিখার পর এখানে দেখো কত আছে, এখানে কিন্তু 3 আছে। 35 থেকে 40 এখানে 3 আছে না? সো উপরে 3 ঘর যাবে, 1 2 3, 3 ঘর যেয়ে একটা কি দিবা? একটা ডট দিবা বোল্ড করে। তারপর আছে 7, এটা কি? 40 থেকে 45, এই দেখো 40 থেকে 45 এ কত আছে? 7, 7 ঘর উপরে যে ডট দিবা। সেম ভাবে 45 থেকে 50 19 আছে, এই যে দেখো 45 থেকে 50, তো 50 এ 5 10 15, এই যে 19 এ যায় একটা ডট দিবা। তারপর 55 তে কত দিবা? এখানে 25 আছে, এই যে 25 আছে, তারপর 28 30, এভাবে 30 কিন্তু সব থেকে শেষেরটা। তারপর এগুলো তোমরা মিলিয়ে দিবা, ঠিক আছে, হাত দিয়ে দিলেও হবে, তারপর স্কেল দিয়ে দিলেও হবে। তো এই যে 35 থেকে শুরু করবা। তো এই হচ্ছে কি বলে অজীব রেখা। আশা করি তোমরা এটা পারবে। এবার গণসংখ্যা বহুভুজ কিভাবে তৈরি করবা সেটা দেখিয়ে দেব। তো এরকম একটা সারণী দেওয়া থাকবে, সারণী দেওয়া থাকবে, দিয়ে বলবে যে হচ্ছে গণসংখ্যা বহুভুজ তৈরি করো, গ নম্বরে বলবে। সো গণসংখ্যা বহুভুজ তৈরি করার জন্য শ্রেণীব্যাপ্তিটা তো দেয়া থাকবে, গণসংখ্যা দেয়াই থাকবে, শ্রেণী মধ্যবিন্দু এইটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করবা? এই যে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিবা।
অর্থাৎ এই যে 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা আসবে। তারপর 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা আসবে। সবগুলো একই সিস্টেমে নিয়ে আসবা। তো গণসংখ্যা n এর মান কত? 50। সবগুলো যোগ করে দেখবে 50 হবে। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখ 35.5 45.5 পার্থক্য কত? 10 না? 35.5 এর আগে অর্থাৎ 35.5 থেকে 10 বিয়োগ করবা, কত হবে? 25.5। ঠিক আছে, 25.5 25.5। তারপর এই যে শেষে আছে 95.5, এর সাথে 10 যোগ করো, অর্থাৎ পার্থক্যটা যোগ করো, কত হবে? 105.5। তো এই দুটো জিনিস এক্সট্রা লাগতেছে, তো ছক কাগজ নিবা। তো x অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দুগুলো বসবে আর y অক্ষ বরাবর গণসংখ্যাগুলো বসবে। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে এই যে ছেদ চিহ্ন দিবা। কি দিয়ে শুরু করবো আমরা? এই যে এক্সট্রা একটা জিনিস নিছি, এইটা দিয়ে শুরু করবো, আর 105.5 এটাও এক্সট্রা নিছি, এইটা দিয়ে শেষ হবে। সো 25.5 এটা দিয়ে শুরু করবা। সো এই অংশটা হচ্ছে 25.5, তারপর আছে হচ্ছে 35.5, তারপর 45.5, এভাবে তোমরা দিয়ে নিবা। ঠিক আছে, তারপর সর্বশেষ 100.5। তো দেখো এইখানে কত? 35.5-এ গণসংখ্যা কিন্তু 6। এই যে দেখো 35.5-এ এখানে 6 ঘর উপরে যে ডট দিবা। 45.5-এ যে কত? 6 7 8 8 ঘর উপরে যে ডট দিবা। তারপর হচ্ছে 55-তে যে 10 ঘর উপরে যে ডট দিবা। ঠিক আছে, তারপর 12 ঘর উপরে যে ডট দিবা। এখানে যে মানগুলো থাকবে তত ঘর উপরে উপরে যে ডট দিয়ে আসবা। এখন শুরুতে এই যে 25.5 আর 35.5-এর মাঝখান দিয়ে তোমরা এইটা ওঠাবা। তারপর সর্বশেষে এই যে 95.5 এই জায়গায় একটা যে ডট দিছো, এইটা দিয়ে রাখলেই হবে না। এইখান থেকে 95.5 আর 100.5-এর 100.5-এর মাঝখানে একটা এইটা মিলিয়ে দিবা, এই ডটটা নিয়ে এসে মিলিয়ে দিবা, হবে 105.5। তারপর এখানে দেখো ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী মধ্যবিন্দুর 2 একক ধরে, অর্থাৎ এগুলো কিন্তু 5টা করে ঘর আছে এখানে। সো আমাদের এখানে পার্থক্য কত ছিল? এখানে পার্থক্য কিন্তু ছিল হচ্ছে 10 করে। সো আমাদের একটা করে ঘর মানে 2 একক করে ধরতে হবে। এখানে আছে 5টা ঘর, 5 দুগুণে 10 একক ধরবো। তারপর অ অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী সংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে 25.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো সহজেই তোমরা এইটা আশা করি পারবে। এবার যারা টার্গেট নিয়েছো যে পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীলের উত্তর মাস্ট আমি করবই, তাদের ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এরকম তথ্য দেওয়া থাকবে, এই তথ্য থেকে গড় মধ্য প্রচুরক, অজীব রেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন এগুলো সলভ করা শিখতে হবে। জাস্ট আগের মতোই তোমাদের এইখানে অতিরিক্ত একটা কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে গণসংখ্যা সারণীর টেবিলটা তৈরি করে নিতে হবে, যেটা কিন্তু তোমাদের আগে দেয়া থাকতো, এরকম দেয়া থাকতো। এখন এটা তোমাদের বানিয়ে নিতে হবে, তাহলে বাদ বাকি কাজগুলো তোমরা পারবে। তাহলে এই যে গণসংখ্যা সারণীটা তোমরা কিভাবে তৈরি করবা সেটাই আমি এখন দেখাবো। দেখো, গণসংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান এইখান থেকে খুঁজে বের করবা। এখানে সর্বোচ্চ মান কিন্তু 99 আর সর্বনিম্ন মান কিন্তু এখানে হচ্ছে 50। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দিয়ে আমরা পরিসর বের করব। ঠিক আছে, পরিসর মানে কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে এটা পাবো, তার সাথে 1 যোগ করলে 50 পাবো। এখন যে পরিসরটা পাইলাম এইটা দিয়ে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তো শ্রেণী ব্যাপ্তি 5ও ধরতে পারো, 10ও ধরতে পারো। ঠিক আছে, যদি এক্সাক্ট 5 ধরে করতে বলে তাহলে 5 ধরে করবা, 10 ধরে করতে বললে 10 ধরে করবা, অথবা যদি কোনো কিছু না বলে তাহলে 5 অথবা 10 যে কোনো একটা ধরবা। আর যদি 5 ধরে করো টেবিল কিন্তু বড় হবে, অঙ্ক বড় হয়ে যাবে। সো আমি এখানে 10 ধরে করলাম। তো শ্রেণী সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এই যে পরিসর যে 50 পেলাম, এটাকে শ্রেণী ব্যাপ্তি 10 দিয়ে ভাগ করতে হবে। তো কত পেলাম? 5। এই 5টি, তাহলে শ্রেণী সংখ্যা হবে 5টি। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু। এখন তোমাদের যদি এখানে পূর্ণ সংখ্যা না আসে, যদি এরকম আসতো 5.8 আসতো এইখানে, তাহলে কিন্তু এর সাথে 1 যোগ করতা, 6 হয়ে যেত। ঠিক আছে, 6 হয়ে যেত। তারপর ধরো 5.1 আসছে, তারপরও
এখানে তোমাদের এরকম করে নিবা, 6টি করে নিবা, ঠিক আছে? কোনো দশমিক রাখার যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার শ্রেণী ব্যাপ্তি, এটা তুমি কিভাবে ধরবা? সর্বনিম্ন মান কত আছে? সর্বনিম্ন মান কিন্তু 50, তো 50 থেকে শুরু করতে পারো, ঠিক আছে? যদি সর্বনিম্ন মান 53 থাকতো, তারপরও 50 থেকে শুরু করলে ভালো হতো। আবার তুমি চাইলে 53 থেকে তারপর কত, যেহেতু হচ্ছে আমি ব্যবধান কত নিয়েছি, শ্রেণী ব্যাপ্তি 10, সো এরপরে 10 বাড়ায় নিতা। তো একটা সিস্টেমে নিয়ে আসবা, ঠিক আছে? 53 থাকলেও 50 থেকে 59 এভাবে করবা, তারপর 60 থেকে 69 এভাবে করবা, ঠিক আছে? অথবা 5 ধরে যদি করো ব্যবধান, 50 থেকে কত হবে, সরি 51 থেকে ধরলে ভালো হয়, 51 থেকে 55, তারপর 51, 52, 53, 54, 55, তারপর হচ্ছে 56 থেকে কত হবে, 56 থেকে 60, 61 থেকে এভাবে কাজগুলো করতে পারো। তো আমি 50 থেকে ধরলাম, যেহেতু আমাদের সর্বনিম্ন মান আছে 50, 50 থেকে 59, এটার কিন্তু শ্রেণীব্যাপ্তি কিন্তু 10, তারপর 59 এর পর কি 60, 60 থেকে 69, 69 তারপর কি 70, 70 থেকে 79, 80 থেকে 89, তারপর 90 থেকে 99, আমাদের কিন্তু সর্বোচ্চ মান 99 আছে। তো এবার এগুলো কিন্তু গোনাটা একটু টাফ, তো খুব সহজে গোনার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম। দেখো 50 থেকে 59 এভাবে, 50 থেকে 59 এর মধ্যে কয়টা আছে ধরে ধরে না গুনে এই কাজটা করবা, যে 75, তো 75 কার মধ্যে পড়ে, এই দেখো 70 থেকে 79 এর মধ্যে 75 পড়ে, সো এখানে একটা গুনে ফেললা। তারপর হচ্ছে 65, 65 কোথায় আছে, 65, 60 থেকে 69 এখানে একটা গুনে ফেললা, ঠিক আছে? এগুলো গুনার পর কিন্তু দাগ দিবা। তারপর 80, 80 কোথায় আছে, এই দেখো 80 থেকে 89 এখানে আছে, তো এখানে একটা গুনে ফেলবা, ঠিক আছে? তারপর হচ্ছে 55, 55 কই আছে, 55, এই যে দেখো 50 থেকে 59 এখানে 55 আছে, তো এখানে একটা ট্যালি চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর 60, 60 কই আছে, 60 হচ্ছে এই যে এখানে আছে, তো এখানে একটা গুনবা, তাহলে কয়টা হলো, এবার ট্যালি হচ্ছে 2টা হলো। তারপর 80 আছে, 80 কোথায় আছে, এই যে 80 থেকে 89 এখানে আছে, তো এখানে একটা গুনবা, ঠিক আছে? তো এভাবে গোনার পর এক সময় সবগুলোতে তুমি দাগ দিয়ে দিবা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোতে দাগ চলে আসবে, পেন্সিল দিয়ে কাজটা করতে পারো। তাহলে এখানে ট্যালি চিহ্নগুলো যদি পাওয়ার পর গণসংখ্যাগুলো পাবা, ট্যালিতে যত থাকবে, যেমন এখানে 3টা আছে, গণসংখ্যা 3, তারপর এখানে কত আছে 5 আর এখানে 6, 6টা, তারপর এখানে কয়টা আছে 9টা আছে, এখানেও 9টা আছে, তাহলে 9, তারপর এখানে আছে 3টা। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্যালি 1টা 2টা 3টা 4টা, তারপর 5 নম্বর যে ট্যালিটা পাবা সেটা আবার এরকম করে দেওয়ার দরকার নাই, এটা একটা বান্ডেল তৈরি করে দিবা, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তো এখন আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, তো এটা আমাদের অঙ্কে কিন্তু দেয়া থাকতো, তাই না? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এইটা দিয়ে একটা টেবিল বা ছক দেয়া থাকতো, তারপর আমরা গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ এগুলো আঁকতে পারতাম। তো আমাদের এরকম ডেটা দেওয়া থাকলে তো এক্সট্রা হিসাবে আমাদের এই কাজটা করে নিতে হচ্ছে, গণসংখ্যা সারণীটা তৈরি করে নিতে হচ্ছে। সেক্ষেত্রে পরিসর, শ্রেণীব্যাপ্তি যে কোনো একটা ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করে তারপর এই ছকটা তৈরি করবা। তো এই ছকটা যেহেতু তৈরি হয়ে গেছে, বাকি কাজ নিজে করবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? হোমওয়ার্কটা কি, এই যে এই টেবিল থেকে বাকি কাজ, যেমন হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা অঙ্কন করো, তারপর বহুভুজ অঙ্কন করো, এই কাজটা তোমরা করে নিও। তো শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো জানাবা, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটাও জানাবা। এই চ্যানেলের মধ্যে এসএসসি 2026 যারা পরীক্ষা দেবা তাদের জন্য সব বিষয়ের সাজেশন আশা করি পেয়ে যাবা। আর শিক্ষার্থীরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ।